অফ ত্রিপুরা রাজ, মাণিক্য শাসনাধীন ত্রিপুরার রাজবংশের ইতিহাস, মাণিক্য রাজাদের ইতিহাস। আজকের আলোচনা অমর মাণিক্য। অমর মাণিক্য সিংহাসনে বসেছিলেন 1577 খ্রিস্টাব্দে এবং তার রাজত্বকাল ছিল 1585 সাল পর্যন্ত। এই অমর মাণিক্যের নাম অনুসারে অমরপুর নাম হয়েছে। এর পূর্বে বলেছিলাম উদয় মাণিক্যের নাম অনুসারে রাঙ্গামাটির নাম হয়েছে উদয়পুর। তাহলে আর দেরি না করে শুরু করা যাক অমর মাণিক্য। দীর্ঘদিন অর্থাৎ বিজয় মাণিক্যের মৃত্যুর পর অনন্ত মাণিক্য, উদয় মাণিক্য, জয় মাণিক্য এই কয়েকজন ক্ষমতাহীন রাজাদের শাসন ত্রিপুরাতে বহাল ছিল। তারপর এমন একজন শাসক আসলেন, তিনি হচ্ছেন অমর মাণিক্য। ধন্য মাণিক্যের পুত্র ছিলেন তিনি। দেবমাণিক্যের পুত্র এবং বিজয় মাণিক্যের বইমাত্র ভাই হলেন অমর মাণিক্য। তাহলে অমর মাণিক্যের পরিচয়টা পাওয়া গেছে। অমর মাণিক্য 1577 খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে বসেন এবং ওই বছর নিজ নামে মুদ্রা প্রচার করেন। তাহলে এখানে আমি বারবার বলছি, ত্রিপুরার ইতিহাসের ক্ষেত্রে মুদ্রার একটা যথেষ্ট ভূমিকা ছিল, আর ইতিহাসের পুনর্গঠনে মুদ্রা একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, সেটা বলাই বাহুল্য। তো তিনি যে মুদ্রা প্রচার করেন, এই মুদ্রার থেকে বা মুদ্রার সাক্ষ্য প্রমাণ থেকে আমরা জানতে পারি যে তিনি 1577 খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজ সিংহাসন ছিলেন। তিনি মুদ্রায় নিজেকে দিগ্বিজয়ী এবং পদমর্যাদা, তিনি মুদ্রায় নিজেকে দিগ্বিজয়ী পদমর্যাদা হিসাবে ব্যবহার করেছেন। শ্রীহট্টের অন্তর্গত তরপের জমিদার তার কর্তৃত্ব অস্বীকার করলে তিনি তাকে দমন করার জন্য রাজপুত্র রাজধরকে প্রেরণ করেন। তরপের জমিদার শ্রীহট্টের শাসক ফতে খানের আশ্রয় নিলে ত্রিপুরার সৈন্যদের সঙ্গে ফতে খানের তুমুল যুদ্ধ হয়। রাজধরের হাতে ফতে খান পরাজিত হলে শ্রীহট্ট ত্রিপুরার অধীনত হয়। এরপর ফতে খান বার্ষিক করদানে স্বীকৃত হলে তাকে শ্রীহট্ট ফেরত দেওয়া হয়। 1581 খ্রিস্টাব্দে মুদ্রায় অমর মাণিক্য নিজেকে শ্রীহট্ট বিজয়ী বলে ঘোষণা করেন। কথিত আছে অমর মাণিক্য বাকলা চন্দ্রদ্বীপে অভিযান করে সেখানে প্রচুর ধন সম্পদ লুণ্ঠন করেন এবং বহু লোককে দাস রূপে বন্দী করে ত্রিপুরাতে নিয়ে আসেন। ভাটির শাসনকর্তা ঈশা খাঁর সঙ্গে তার মিত্রতা ছিল। সম্ভবত মুঘল আক্রমণ প্রতিরোধে ত্রিপুরার সাহায্য প্রার্থী ছিলেন এবং মুঘলদের বিরুদ্ধে ঈশা খাঁ ত্রিপুরাকে সাহায্য করেছিলেন। রাজমালার সূত্রে জানা যায় যে ত্রিপুরার রাজা ঈশা খাঁকে মসনদি আলা উপাধি দিয়েছিলেন। শ্রীহট্টের আফগান শাসক ফতে খানের সঙ্গে সদয় ব্যবহার এবং ঈশা খাঁর সঙ্গে মিত্রতা থেকে অনুমান করা যেতে পারে যে তিনি সম্ভাব্য মুঘল আক্রমণের বিরুদ্ধে আফগানদের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন। মহারাজ অমর মাণিক্য সিংহাসনে আরোহণ করেই ত্রিপুরার ইতিহাস সংরক্ষণে মনোযোগী হন। এই প্রথম যেটা ইতিহাস চেতনা দীর্ঘদিন পরে আবার দেখা গেল ত্রিপুরার রাজ পরিবারে, যেটা ধর্ম মাণিক্যের রাজত্বকালে শুরু হয়েছিল, কিন্তু মাঝামাঝি সময়ে সেই সচেতনতাটা এমন একটা ছিল না। ধারাবাহিকতা বজায় রেখে তিনি রাজমালা নামক ত্রিপুরার ইতিহাস গ্রন্থের দ্বিতীয় খণ্ড প্রকাশ করেন। তাহলে রাজমালার দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় অমর মাণিক্যের সময়। প্রথম খণ্ড থেকে 144 জন নৃপতির কাহিনী খ্রিস্টীয় পঞ্চদশ শতকে সংকলিত হয়েছিল। দ্বিতীয় খণ্ডে 145 থেকে 154 পর্যন্ত 10 জন নৃপতির কাহিনী লিপিবদ্ধ হয়। অমর মাণিক্য ক্ষমতাসীন হওয়ার পর এক বিশাল দিঘি খনন করেন। এখানে উল্লেখ্য যে ত্রিপুরাতে রাজাদের দিঘি খনন করার একটা পরম্পরা ছিল এবং আমরা এখনো পর্যন্ত সেই বিভিন্ন দিঘিগুলি দেখতে পাই। দিঘির দৈর্ঘ্য ছিল, তিনি যে দিঘি খনন করেছিলেন সেই দিঘির দৈর্ঘ্য ছিল 1228 গজ এবং প্রস্থ ছিল 302 গজ। এর অভ্যন্তরে 12 দ্রোণ এককানি ভূমি পতিত। এই সুবিশাল জলাশয় খনন কার্য তৎকালীন রাজস্বীয় যজ্ঞ সুদৃশ আলোড়ন সৃষ্টিকারী ঘটনারূপে খ্যাত। এই দিঘির নামকরণ করেন অমর সাগর। অমর সাগর খননের ইতিহাস অন্তরালে বহু কান্না, বহু হাহাকার এবং বহু ধ্বংসলীলা বিদ্যমান। ত্রিপুরা থেকে দক্ষিণবর্তী, পশ্চিমবর্তী ও উত্তরবর্তী জমিদার এবং তালুকদারগণ বাধ্য হয়েছিলেন খননকারী পাঠাতে।
খননকারীরা নানা নামে অভিহিত হতেন, যেমন কুদালি, কুলি, দাড়ি, মুচি, মাটিয়াল, মেটাল ইত্যাদি। তাহলে এই যে দিঘি খনন করার যে ব্যাপারটা ছিল, সেটা কখনো কখনো নৃশংসতার রূপ পরিগ্রহ করত, কারণ তাদের উপর বেত্রাঘাত করা হতো, বেগার খাটানো হতো, যেটাকে বলা হয় ফোর্স ট্যাক্স, মানে বিনা পারিশ্রমিকে কাজ করানো হতো। অমর মানিকের রাজত্বের শেষ পর্ব বিভিন্ন বিপর্যয়ের মধ্য দিয়ে অতিবাহিত হয়। অমর মানিক্য চট্টগ্রাম জয় করে আরাকান রাজ্য আক্রমণ করেন। প্রথম দিকে অমর মানিক্য জয়ী হলেও শেষ পর্যন্ত পর্তুগিজদের সহায়তায় আরাকান রাজ অমর মানিক্যকে পরাজিত করেন। তাহলে এখানে একটা বিশাল বড় একটা ফ্যাক্ট রয়েছে, যেটা হচ্ছে যে ত্রিপুরার রাজা পর্তুগিজদের সঙ্গেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়েছিলেন। যুদ্ধে অমর মানিক্যের পুত্র জুজার সিংহ নিহত হন। কথিত আছে আরাকান রাজ সিকান্দার শাহ, যাকে মেংফুলুং বলা হয়, অমর মানিক্যের পুত্রদের মধ্যে সিংহাসন লোভ দেখিয়ে তাদের মধ্যে আত্মকলহের সৃষ্টি করেন। ফলে ত্রিপুরার সেনাদল দুর্বল হয়ে যায়। এই সুযোগে 1584 খ্রিস্টাব্দে আরাকান রাজ ত্রিপুরার উদয়পুর অধিকার করেন, তৎকালীন রাজধানী। আরাকানি বা মগরা উদয়পুরে অবাধ লুণ্ঠন ও হত্যালীলা চালিয়ে আরাকান প্রস্থান করে। উদয়পুর একটা ধ্বংসলীলায় পরিণত হয়। ইতিমধ্যে অমর মানিক্য আত্মরক্ষার্থে মনু নদীর তীরস্থ তেতইয়া স্থানে পলায়ন করেন, কিন্তু সেখানেও শান্তিতে থাকতে পারেননি। অমর মানিক্যের এক শ্যালক ছত্র নাজির কুকিদের সাহায্য নিয়ে বিদ্রোহ করেন। অমর মানিক্য এই বিদ্রোহ দমন করতে বারবার কুকি আক্রমণে ব্যতিব্যস্ত হয়ে পড়েন। অবশেষে মানসিক ভারসাম্য হারিয়ে বিষ পানে আত্মহত্যা করেন। রাজধর মানিক্যের 1586 খ্রিস্টাব্দের প্রাথমিক মুদ্রা অনুসারে বলা যেতে পারে অমর মানিক্য 1586 খ্রিস্টাব্দের পূর্বেই মৃত্যুমুখে পতিত হন। ইউরোপীয় পর্যটক র্যালফ ফিচ, যার ভ্রমণ বৃত্তান্তে ত্রিপুরা তথা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কিছু ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। র্যালফ ফিচ সাতগাঁও থেকে ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার সময় ত্রিপুরেশ্বর মগদের সঙ্গে অবিরত যুদ্ধে লিপ্ত থাকতে দেখেছিলেন। রাখিয়াং ও রামুরাজের মগেরা ত্রিপুরার রাজা থেকে অধিক শক্তিশালী ছিল, আর এই শক্তি ত্রিপুরা রাজের জন্য একটা বিশাল ধ্বংসাত্মক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল, কেননা এর ফলে চট্টগ্রাম অঞ্চল বারবার তাদের হস্তগত হয়। অন্যদিকে কৈলাসচন্দ্র সিংহ রাজমালায় র্যালফ ফিচকে বিজয় মানিক্যের সমসাময়িক বলে বর্ণনা করেছেন, কিন্তু র্যালফ ফিচের 1583 খ্রিস্টাব্দের প্রতিবেদন থেকে মনে হয় তিনি অমর মানিক্যের রাজত্বকালেই ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে চট্টগ্রাম গিয়েছিলেন। এই ছিল ত্রিপুরার ইতিহাসের অন্যতম রাজা অমর মানিক্যের কিছু ঐতিহাসিক ঘটনা এবং তার রাজত্বকাল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এর পরবর্তী ভিডিও থাকবে রাজধর মানিক্য, যিনি 1586 খ্রিস্টাব্দ থেকে 1599 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছেন। নমস্কার।